আমি আবার চলে এসেছি পার্ট নাম্বার 10 নিয়ে, যেখানে আমরা ডাব্লিউবি এসএসসি এসএলএসটি 2025 কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের প্রিভিয়াস ইয়ার ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্নগুলো সলভ করছিলাম। যারা এখনো আগের পার্টগুলো দেখোনি, চিন্তার কোনো বিষয় নেই, আমি এই ভিডিওর আই বাটনে তোমাদের প্লেলিস্টের লিঙ্ক প্রোভাইড করে দেবো। তোমরা সিকুয়েন্সিয়ালি ভিডিওগুলো দেখলে কনসেপ্টগুলো তোমাদের আরো বেশি ভালো ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিওটাকে শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলছে স্ক্রিনে, ইন আ বাইনারি ট্রি ইচ নোড ক্যান হ্যাভ অ্যাট মোস্ট হাউ মেনি চিলড্রেন। একটা বাইনারি ট্রি এর মধ্যে প্রত্যেকটি নোডের কতগুলো চিলড্রেন হতে পারে। দেখো একটা বাইনারি ট্রি এরকম দেখতে হয়, বাইনারি মানে দুই, বাংলা ভাষায় বলতে দুই। তো সেই সূত্রে একটা নোডের মধ্যে এরকম মাত্র ম্যাক্সিমাম, মাত্র বলবো না, ম্যাক্সিমাম দুটো চিলড্রেন হতে পারে। হতেও পারে এরকম একটি নোডের মধ্যে একটা চিলড্রেন হতে পারে, বা এরকম নোড হতে পারে যেখানে একটাও চিলড্রেন হতে পারে না, এরকমও হতে পারে। যেগুলো একটাও চিলড্রেন নেই সেগুলোকে বলা হয় লিফ নোড বলা হয়। বাইনারি ট্রি এর ব্যাপারে আমি অনেক ডিসকাস করেছি, আমাদের প্লেলিস্টে যদি ভিজিট করো, ডেটা স্ট্রাকচার প্লেলিস্টে আমি ইনডেপথ ডিসকাস করেছি, ওখান থেকে কনসেপ্ট তোমরা গ্রিপ করতে পারো। বাট এই প্রশ্নটা কি সলভ করার জন্য যতগুলো একটা আইডিয়া দরকার আমি ক্লিয়ার করে দিলাম। তো উত্তর হবে 2, দেখতে পাচ্ছ অ্যান্সারও 2। এখানে লেখা রয়েছে অ্যাটমোস্ট এখানে দুটো চিলড্রেন হতে পারে, সব থেকে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ দুটো চিলড্রেন এখানে হতে পারে। নেক্সট প্রশ্ন কি বলছে, হোয়াট ইজ দ্য কি ক্যারেক্টারিস্টিক অফ আ গ্রাফ ডেটা স্ট্রাকচার। একটা গ্রাফ ডেটা স্ট্রাকচারের মধ্যে কি ক্যারেক্টারিস্টিকটা কি, মানে বৈশিষ্ট্যটা কি, যদি বাংলা ভাষায় বলি কি বলতে পারো এখানে। আলটিমেটলি আমাদের গ্রাফ ডেটা স্ট্রাকচারটা কি যদি বলি, এরকম আমাদের ভার্টেক্স থাকে এবং ভার্টেক্স গুলো, এইগুলোকে ভার্টেক্স বলা হয়, গোল গোল করে যেটা দিচ্ছে এটাকে ভার্টেক্স বলা হয়। ভেতরে আমি ভি লিখে দিচ্ছি, আর এই যে দাগগুলো দেখতে পাচ্ছ এগুলোকে এজ বলা হয়। তাহলে ভার্টেক্স এর মধ্যে কানেকশন হয় এজ দিয়ে। তাহলে এইটুকু বলতে পারো যে ভার্টেক্স এর সাথে দুটো ভার্টেক্স বা নোড, ভার্টেক্স এর আরেকটা নাম আমরা নোড বলেও জানি, নামগুলোকে ক্লিয়ার করে দিচ্ছি। দ্য ভার্টেক্স বা নোড, দুটো নোড বা দুটো ভার্টেক্স এর মধ্যে সম্পর্ক, রিলেশনশিপ কোনোভাবে আমরা তৈরি করি। এই হচ্ছে বেসিক আইডিয়া, যে দুটো ভার্টেক্স নিজেদের মধ্যে ইন্টারকানেক্টেড বা দুটো নোড নিজেদের মধ্যে ইন্টারকানেক্টেড। এটা হচ্ছে বেসিক আইডিয়া, বৈশিষ্ট্য বলতে পারো আমাদের গ্রাফ ডেটা স্ট্রাকচারের। অপশনগুলো দেখলে বুঝতে পারবে ইট ইজ অলওয়েজ আ লিনিয়ার স্ট্রাকচার। লিনিয়ার তো না, গ্রাফ মানেই নন লিনিয়ার হয়ে গেল। ইট ইজ ইউজ এক্সক্লুসিভলি ফর নিউমেরিক ডেটা, এরকম ব্যাপার নেই। এখানে আমরা অ্যালফা নিউমেরিকও রাখতে পারি, মানে অ্যালফাবেটসও স্টোর করতে পারি। থার্ড পয়েন্ট বলছে ইট রিপ্রেজেন্ট রিলেশনশিপ বিটুইন এন্টিটিজ ইউজিং নোড অ্যান্ড এজ। এটাই হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সার। দেখো নোড মানে ভার্টেক্স, এজ মানে যে লিঙ্কটাকে বলা হয় এজ বলতে পারি, এটা লিঙ্কটাকে আমরা এজ বলি। আর এই যে ভার্টেক্স গুলোকে আমরা নোড বলেও চিনি। তো সেই সূত্রে এটা হচ্ছে একটা কারেক্ট অ্যান্সার। ডিটাও আমাদের কারেক্ট অ্যান্সার হবে না, ইট ইজ লিমিটেড টু রিপ্রেজেন্টিং ট্রি, এরকম কোনো ব্যাপার নেই। তো সেই সূত্রে আলটিমেটলি অ্যান্সার হয়ে যাবে কিন্তু আমাদের সি, যেখানে বলছে দুটো নোডের মধ্যে আমাদের, দুটো এন্টিটি বলতে পারো, দুটো নোডের মধ্যে আমাদের একটা সম্পর্ক এখানে কিন্তু আমাদের বোঝাচ্ছে। এটাই কিন্তু আমাদের গ্রাফ ডেটা স্ট্রাকচারের কি ক্যারেক্টারিস্টিক বলতে পারো। পরের প্রশ্ন চলে গেলাম। পরের প্রশ্নটি দিয়েছে হচ্ছে আমাদের সিপিইউ শিডিউলিং অ্যালগরিদম। এটা মেইনলি ফর কম্পিউটার অ্যাপ্লিকেশন, যারা দেখছো তারা দেখতে পারো। এই সূত্রে প্রশ্নটা কি বলেছে প্রথমে ভালো করে প্রশ্নটা দেখে নাও। আ কম্পিউটার সিস্টেম এমপ্লয় আ রাউন্ড রবিন শিডিউলিং অ্যালগরিদম উইথ আ টাইম কোয়ান্টাম অফ 20 মিলিসেকেন্ড। একটা কম্পিউটারের মধ্যে আমাদের যে চলছে অ্যালগরিদমটা, ওএস এর মধ্যে, অপারেটিং সিস্টেম এর মধ্যে আমাদের সিপিইউ শিডিউলিং অ্যালগরিদম চলে, যেখানে রাউন্ড রবিন শিডিউলিং অ্যালগরিদম চলছে। এবং রাউন্ড রবিন শিডিউলিং অ্যালগরিদম কি বলে, আইডিয়াটা কি বলে, প্রত্যেকটিকে একটা সার্টেন টাইম অ্যালট করে দেওয়া হবে, প্রত্যেকটি কাজকে একটা টাইমে ভাগ করে দেওয়া হয়েছে। সেই টাইম স্লটে প্রত্যেকটি প্রসেস এসে কিন্তু এক্সিকিউট করবে। এরকম না কোনো একটি প্রসেস এক্সিকিউট করতে গেলে সে অনন্তকাল ধরে করছে, এরকম ব্যাপার না। এটা কিন্তু একটা প্রিমিটিভ শিডিউলিং অ্যালগরিদম। প্রিমিটিভ শিডিউলিং, প্রিমিটিভ মানে একজন যখন সিপিইউ শিডিউলিং এ ঢুকছে, মানে সিপিইউ কে পাচ্ছে, তার কাজ কমপ্লিট হওয়ার আগে তাকে বার করে নিতে পারো, এটাকেই মানে হচ্ছে প্রিমিটিভ বা প্রিমিটিভ শিডিউলিং অ্যালগরিদম বলতে পারো। যেখানে টাইম কোয়ান্টাম বলেছে, টি বলেছে 20 মিলিসেকেন্ড, মানে এই টাইম কোয়ান্টামের মধ্যে প্রত্যেকটি প্রসেস ঢুকবে, এই এতক্ষণ কাজ করবে, তারপরে আবার বেরিয়ে গিয়ে নেক্সট লোককে চান্স দেওয়া হবে। এইভাবেই কিন্তু প্রিমিটিভ শিডিউলিং অ্যালগরিদম বা রাউন্ড রবিন শিডিউলিং অ্যালগরিদম কাজ করে বলতে পারো। নেক্সট এখানে বলেছে ইফ আ প্রসেস স্টার্ট এক্সিকিউটিং অ্যাট টাইম 0 and continue use the full time quantum, what will be the process execution time at time 100 মিলিসেকেন্ড। মানে এখানে প্রশ্নটাই বলেছে একটা প্রসেস, ধরে নাও প্রসেস P1 বললাম যে 0 সেকেন্ডে, 0 টাইমে ধরতে পারো সিপিইউর কাছে গেছে। সিপিইউর কাছে যাওয়ার পর সে পুরো তার 20 সেকেন্ড কাজ করেছে, ভালো কথা। এবার প্রশ্নে বলেছে প্রসেসের এক্সিকিউটিং টাইম বলতে বলেছে যখন সে 100 মিলিসেকেন্ডে গিয়ে, সেটা হচ্ছে তার বলতে পারো তার আলটিমেট ওয়ার্কিং টাইম। এই যে কথাটা বলেছে প্রসেস এক্সিকিউশন টাইম অ্যাট টাইম 100 মিলিসেকেন্ড, মানে 100 মিলিসেকেন্ডে
কতটা সে এক্সিকিউশন করবে, এই হচ্ছে মেন প্রশ্ন। প্রসেস P1 0 সেকেন্ডে সিপিইউ পেয়েছে এবং 20 সেকেন্ড এক একটা প্রসেস কাজ করতে পারে, এবং প্রশ্ন হচ্ছে 100 মিলি সেকেন্ডে গিয়ে প্রসেসটি তার কতটা কাজ শেষ করবে। প্রশ্নটা কিন্তু একদম সিম্পল প্রশ্ন, যে 100 মিলি সেকেন্ডে দাঁড়ালে এই প্রসেসটা তার 100 মিলি সেকেন্ড কাজই তার পূরণ করবে। একটা প্রসেসের কাজ কমপ্লিট করতে একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম লাগে, এটা তো মোটামুটি এখানে কিছু বলা নেই যে একটা প্রসেস যে P1টা ধরে নাও, আমি VP1 ধরেছি, সে কতক্ষণ তার কাজ করতে সময় লাগবে সেটা বলে দেওয়ার নেই। এখানে বলেছে 100 মিলি সেকেন্ডে গিয়ে সে কতটা কাজ শেষ করবে, বা বলতে পারো প্রসেসের তার এক্সিকিউশন টাইম কতটা হবে। তাহলে আলটিমেটলি যদি আর কোনো প্রসেস না থাকে, 20 সেকেন্ড করে পায়, একবার বেরাবে একবার ঢুকবে, এই করতে করতে আলটিমেটলি কত হবে, 100 মিলি সেকেন্ডই হবে। 100 মিলি সেকেন্ড, অন্য কোনো প্রসেস তো এখানে কোনো ব্যাপার নেই। তো সেই সূত্রে দাঁড়িয়ে 100 মিলি সেকেন্ডের গল্প যদি বলি, 100 মিলি সেকেন্ডে গিয়ে প্রসেসটা তারা 100 মিলি সেকেন্ড কাজ কিন্তু কমপ্লিট করবে, এটাই কিন্তু এখানে বলেছে। ইন ডেপথে আমি কথা লিখেছি, দেখো, দ্য প্রসেস গেট টাইম স্লাইস অ্যাট রেগুলার ইন্টারভেল, প্রত্যেকটা ইন্টারভেলে সে পাচ্ছে, মানে 20 সেকেন্ড প্রথম পেলো, তারপরে আবার 20 সেকেন্ড, এইভাবে কিন্তু পাবে। ইফ ইট ইজ ইউজ দ্য সিপিইউ for every time quantum without interruption, it accumulate 20 millisecond per cycle. In 5 cycle by 100 millisecond it would execute for 100 millisecond। তাহলে এখানে এই কথাটা লেখা রয়েছে, যেহেতু প্রসেস P1 প্রথমবার যখন সিপিইউ কে পাবে সে 20 মিলি সেকেন্ডের কাজ করবে, ভালো কথা হয়ে গেল। তো যদি অন্য কোনো প্রসেস এখানে ইন্টারাপ্ট না করে, সে আবার ফের ঢুকবে, ফের আবার 20 সেকেন্ড করবে। তো এইভাবে 5 বার করলে 5 × 20 করলে কি 100ই হয়ে যাচ্ছে, 100 মিলি সেকেন্ড। কিন্তু এই কারণে এটার অ্যান্সার হয়ে যাবে। রাউন্ড রবিন শিডিউলিং এর ব্যাপারে ইনডেপথ যদি কনসেপ্ট ক্লিয়ার করতে হয়, আমার প্লেলিস্টে কিন্তু অপারেটিং সিস্টেম প্লেলিস্ট রয়েছে, আমাদের চ্যানেলে অপারেটিং সিস্টেম প্লেলিস্টের মধ্যে কিন্তু ইনডেপথ আমি প্রত্যেকটি সিপিইউ শিডিউলিং অ্যালগরিদম ক্লিয়ার করেছি, তোমরা ওখান থেকে ইনডেপথ কনসেপ্ট কিন্তু দেখতে পারো। পরের প্রশ্ন কি বলছে, আ সিস্টেম ইউজ শর্টেস্ট জব ফার্স্ট SDF শিডিউলিং অ্যালগরিদম। এটাও কিন্তু আমাদের একটি অ্যালগরিদম আছে সিপিইউ শিডিউলিং, যাকে বলা হয় শর্টেস্ট জব ফার্স্ট। এটা কিন্তু একটা নন প্রিমিটিভ, আমি এনপি লিখছি সরি, নন প্রিমিটিভ। নন প্রিমিটিভ মানে একজন ঢুকলে, মানে সিপিইউ কাছে যখন কোনো প্রসেস ঢুকবে সে পুরোটা কমপ্লিট করেই কিন্তু বেরাবে, এটার মানে হচ্ছে নন প্রিমিটিভ। কথা ক্লিয়ার হয়ে গেছে? প্রিমিটিভ মানে কাজ করতে ঢুকেছে, কাজ শেষ না হয়ে বেরিয়ে গেছে, এটাকে বলে প্রিমিটিভ বলা হয়। নন প্রিমিটিভ মানে একজন কাজ করতে ঢুকেছে, সে যতক্ষণ পর্যন্ত কাজ শেষ না হবে সে কিন্তু সিপিইউ ছাড়বে না। এই হচ্ছে বেসিক আইডিয়া, এটুকু জানলে মোর দ্যান এনাফ হবে। তিনটে প্রসেসের কথা বলেছে, have the execution time of 8, 6, 8 আর 10 মিলি সেকেন্ড। তিনটে প্রসেস আমি এখানে নামকরণ করলাম, P1, P2 এবং P3। তাহলে P1 এর যে কাজের সময় বলে দিয়েছে হচ্ছে 6 মিলি সেকেন্ড বলেছে, P2 বলেছে 8 মিলি সেকেন্ড, আর P3 বলেছে 10 মিলি সেকেন্ড। এই কথাটা বলে দিয়েছে, মানে P1 কাজ শেষ করতে 6 মিলি সেকেন্ড লাগবে, P2 হচ্ছে 8 আর P3 হচ্ছে 10 মিলি সেকেন্ড। ভালো কথা, রেসপেক্টিভলি বলে দিয়েছে। ইন হোয়াট অর্ডার দে উইল কমপ্লিট এক্সিকিউশন ইফ দে অ্যারাইভেল অ্যাট দ্য সেম টাইম, মানে কি অর্ডারে তারা কাজ শেষ করবে যদি তারা একই সময় কিন্তু সিপিইউর কাছে এসছে, এরকম বলতে পারো। কারণ আলটিমেটলি আমাদের রেডি কিউ থাকে, একটু বলে দিই এটা গল্পটা, আমাদের একটা রেডি কিউ থাকে, ঠিক আছে, যেখানে প্রসেস গুলোকে এসে লং টার্ম শিডিউলার কিন্তু এই রেডি কিউর মধ্যে বসায়। তো বলছে একই সময়, টাইমটা বলেছে সেম টাইম, একই সময়ে যদি P1, P2, P3 একই সময়ে রেডি কিউতে এসে বসেছে, তার মানে এখন অ্যাভেলেবেল এই তিনটে প্রসেস ধরে নাও জিরো টাইমে এসে আমাদের রেডি কিউ এর মধ্যে বসে রয়েছে। এবার কে আগে পাবে? এবার শর্টেস্ট জব ফার্স্ট অ্যালগরিদমটা কি বলে, যার কাজের সময় কম তাকে প্রথমে এক্সিকিউশন করতে দেবো। কি বললাম, ক্লিয়ার হয়েছে? যার কাজের সময় কম তাকে প্রথমে এক্সিকিউশন করতে দেবো। এই যে আমি এখানে এক্সিকিউশনের কথা বলছি, এক্সিকিউশনের কথার আরেকটা নাম আছে, এক্সিকিউশন টাইম বলতে পারো, বাইকে বাস টাইমও বলতে পারো, ঠিক আছে? অনেক সময় প্রশ্ন দিলে ঘাবড়াবে না, বাস টাইম আর এক্সিকিউশন টাইম কিন্তু একই কথা, মানে একটা প্রসেস কতক্ষণ লাগবে তার কাজ শেষ করতে। তো সেই সূত্রে আমরা প্রথমে দেখে নিলাম যে P1 এর কাজ করতে 6 মিলি সেকেন্ড লাগবে, P2 8 হচ্ছে, আর P3 হচ্ছে 10 মিলি সেকেন্ড। এই ব্যাপারটা বলে দিয়েছে, আর সবাই একই সময় এসছে। তো সেই সূত্রে তোমরা চাইলে এরকম ন্যাট চার্ট এরকম তৈরি করতে পারো, এগুলো ন্যাট চার্ট বলা হয়। তাহলে কে প্রথম চান্স পাবে? দেখো, যে সব থেকে ছোট কে P1, তাই P1 প্রথমে চান্স পাবে, 0-তে এসেছিল, 6 সেকেন্ড কাজ করলো। তারপর কে চান্স পাবে? দেখো 8 আর 10 এর মধ্যে কে ছোট? 8 ছোট, তাহলে P2 চান্স পাবে। তাহলে 8 আর 6 14 হয়ে গেল। তারপর P3 পাবে, শেষ করবে যে 24-এ গিয়ে শেষ করবে, মানে এটাকে বলে ন্যাট চার্ট বলা হয়, ঠিক আছে?
তো কি অর্ডারে কাজ হবে, প্রথমে P1 তারপরে P2 তারপরে P3, দেখো সেটাই হচ্ছে অ্যান্সার, এ হচ্ছে অ্যান্সার হয়ে গেল, বুঝতে পেরেছো? এইভাবে কিন্তু কাজ হবে। তলায় লেখা আছে এসজেড যে শর্টেজ বাস টাইম, দেখো বাস টাইম মানে হচ্ছে এক্সিকিউশন টাইম, তাকে প্রথমে সিলেক্ট করা হবে। এই হচ্ছে বেসিক আইডিয়া, ঠিক আছে? পরের প্রশ্ন চলে গেলাম। নেক্সট প্রশ্ন কি বলছে, কনসিডার আ সিস্টেম উইথ প্রিমিটিভ প্রায়োরিটি বেসড শিডিউলিং অ্যালগরিদম। প্রিমিটিভ প্রায়োরিটি বেসড শিডিউলিং অ্যালগরিদম, এটাও কিন্তু একটা সিপিইউ শিডিউলিং অ্যালগরিদম। প্রিমিটিভ মানে বুঝতে পারছো, একজন ঢুকলে কাজ না শেষ হলে বেরাতে পারবে। আর প্রায়োরিটি কথাটার মানে হচ্ছে প্রত্যেকটি প্রসেস কিন্তু একটা প্রায়োরিটি নিয়ে আসে, ঠিক বুঝতে পেরেছো? যার প্রায়োরিটি হাই তার প্রায়োরিটি আগে কাজ হবে, যেই প্রসেসটি প্রায়োরিটি হাই তার কাজ আগে হবে, যে প্রসেসটি প্রায়োরিটি লো তার কাজটা পরে হবে। মানে আমরা বলি না, কাজটাকে আমরা প্রায়োরিটি দিচ্ছি, কোন কাজটা হাই প্রায়োরিটি সেটা আগে করবো। যেরকম এখন সামনে পরীক্ষা, আমরা পড়াশোনাটা আগে করছি, এটা হচ্ছে হাই প্রায়োরিটি, বাকি কাজগুলো পরে করবে, এরকম ব্যাপারটা। মানে যে কাজের যে প্রসেসের প্রায়োরিটি হাই সে আগে করবে, আর যে প্রসেসের প্রায়োরিটি কম সে পরে করবে। এই হচ্ছে বেসিক গল্প। এবারে বলেছে টু প্রসেস ধরে নাও P1 P2 উইথ প্রায়োরিটি 2 and 3 রেসপেক্টিভলি আর রেডি টু এক্সিকিউট ইফ প্রসেস P1 arrive at time 0 and process P2 arrive at time 5, which process will execute first? তাহলে এখানে প্রশ্নটা দেখে আমাদের বুঝতে হবে দুটো প্রসেসের গল্প বলেছে। P1 বলেছে, ভালো কথা, P1 এসছে কত 0-তে এসছে, আর P2 এসছে কত ধরে নাও 5। এখানে ইউনিট বলা নেই, তোমরা মিলি সেকেন্ড ধরে নিতে পারো। ধরে নাও 0 মিলি সেকেন্ডে এসছে, এটা 5 মিলি সেকেন্ড, আমি কথা বললাম, টাইম একটা ধরে নাও, মানে 0-তে এসছে 5 এসছে এরকম বলেছে। প্রসেস P1 এর প্রায়োরিটি বলে দিয়েছে হচ্ছে 3, আর প্রসেস P2 হচ্ছে 2 প্রায়োরিটি। এটা হচ্ছে এগুলো কি, এগুলো হচ্ছে প্রায়োরিটি বলে দিয়েছে। এবার কাকে আগে করব, এবার বড় প্রশ্ন এখানে লেখা রয়েছে এক্সপ্লেনেশনে, তোমাদের আইডিয়া দেওয়ার জন্য, যে লো দ্য নাম্বার হায়ার দ্য প্রায়োরিটি, এটা হচ্ছে মেন গল্প। দেখো তলায় লেখা আছে প্রসেস P1 এর প্রায়োরিটি 3, তার মানে এটা লো প্রায়োরিটি। প্রসেস P2 প্রায়োরিটি 2, তাহলে এটা হাই প্রায়োরিটি হবে। তার মানে এই প্রসেস P2 কিন্তু হাই প্রায়োরিটি জব, আর P1 হচ্ছে লো প্রায়োরিটি প্রসেস বা জব বলতে পারো। গল্প এখানে শেষ। বাট প্রশ্ন একটা বড় কথা, যে P1 কিন্তু 0-তে এসছে, মানে আমাদের রেডি কিউর কথা যদি বলি, তাহলে প্রথমে 0-তে কে এসছে P1, এরকম ভাবে ভাবো, তারপরে আরো 5 মিনিট পর বা 5 কিছু সময়ের পর এসছে P2। তাহলে যখন এবার গল্পটা হচ্ছে কে এক্সিকিউট ফার্স্ট হবে, এসছে কে, P1 তো আমার লো প্রায়োরিটি প্রসেস, বাট এসছে তো আগে, তো ও তো খালি বসতে পারবে না। যখন চলে এসছে কেউ না ছিল মানে তখন P1ই এক্সিকিউট করবে। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, P1। কেন, P1 আগে এসছে। দেখো তলায় লেখা রয়েছে P1 arrive at 0 and start executing immediately। যখন P2 5-এ অ্যারাইভ হবে তখন P2 যেহেতু হাই প্রায়োরিটি, ও কিন্তু পরে আসছে, তখন সে কাজ করতে পারে, তখন সে P2 কে বার করে P1 কে বার করে P2 ঢুকে যেতে পারে, সেটা পরের কথা। মানে আমরা সিপিইউর কাছে প্রথমে যেহেতু P1 এসছিল, তাহলে P1 প্রথম পাবে সিপিইউ। এই হচ্ছে বেসিক গল্প, ক্লিয়ার হয়ে গেছে? এবার যখন P2 আসবে, যেহেতু এটা আমরা প্রিমিটিভ বেস অ্যালগরিদম ইউজ করছি, তখন আমরা P1 কে বার করে P2 কে ঢোকাবো, কোনো অসুবিধা নেই। তো এই হচ্ছে বেসিক আইডিয়াটা। তলায় একটু লেখা রয়েছে P1 start executing before P2 arrive, মানে P2 তো আসেনি, তো P1 আগে এসছে বলে P1 পেয়ে যাবে। ইট কন্টিনিউ until P2 arrive, যত পর্যন্ত P2 না আসছে তত পর্যন্ত কিন্তু P1 কাজ করবেই। once P2 arrive due to primitive scheduling, P2 will preempt P1 and take over। যখন P2 ঢুকবে, যেহেতু এটা প্রিমিটিভ এক্ষুনি বললাম, তখন P2 কিন্তু P1 কে বাইরে বার করে দেবে। এইভাবে কিন্তু কাজ হবে। বাট প্রথমে যদি কে এক্সিকিউট করলে P1 এক্সিকিউট করে পাস, তারপরে যখন আসবে P2 5 সেকেন্ড পর, 5 মিলি সেকেন্ড পর, তখন P2 হয়তো তার কাজটা সে তখন সিপিইউ পেয়ে যাবে, মানে এসেও ওয়েট করবে না, ও ঢুকে যাবে। এই হচ্ছে বেসিক আইডিয়া। এখানকার অ্যান্সার হয়ে যাবে P1, বাদ বাকি কোনোটাই কিন্তু কারেক্ট অ্যান্সার না। পরের প্রশ্ন চলে গেলাম, কি বলছে, আ সিস্টেম এমপ্লয় আ শর্টেস্ট রিমেনিং টাইম এসজেএফ শিডিউলিং অ্যালগরিদম। মানে একটা ওএস এর মধ্যে আমাদের এসজেএফ শিডিউলিং অ্যালগরিদম কথা বলছে, সরি এসজেএফ না, এসআরটিএফ। এসআরটিএফ এর ফুল ফর্ম হচ্ছে শর্টেস্ট রিমেনিং টাইম ফার্স্ট। এই হচ্ছে বেসিক আইডিয়া, এটা বলে দিয়েছে। তার 6 এর মধ্যে কি বলছে, এটা হচ্ছে আমাদের একটা এসআরটিএফ শিডিউলিং অ্যালগরিদম, যেখানে প্রসেস P1 P2 and P3 হ্যাভ দ্যাট ফলোইং বাস টাইম, মানে P1 এর 6, P2 এর 8 আর P3 হচ্ছে 4। বলছে which process will execute fast। চলে আসি, তো প্রথমে একটা জিনিস জানতে হবে যে এটা কি অ্যালগরিদম। এটা কিন্তু একটা প্রিমিটিভ ভার্সন, ঠিক আছে? এটা শর্টেস্ট জব ফার্স্টের একটা কিন্তু প্রিমিটিভ অ্যালগরিদম। মানে আমরা এসজেএফ কিছুক্ষণ আগে দেখলাম, এটা হচ্ছে নন প্রিমিটিভ ছিল এসজেএফ, মানে যে আগে আসবে সেই পাবে, কথাটা ইম্পর্টেন্ট না, যে আগে আসবে সেটার গল্প না। গল্পটা হচ্ছে যখন যে সিপিইউর কাছে যাবে এক্সিকিউট করতে, সে যত পর্যন্ত শেষ না করবে অন্য কেউ ঢুকতে পারবে। এটার কথার মানে হচ্ছে আমাদের নন প্রিমিটিভ। আর প্রিমিটিভ মানে একজন যদি এক্সিকিউট করতে ঢোকে, তার যদি কাজ নাও শেষ হয়, তাকে কিন্তু চাইলে বার করে দেওয়া হতে পারে। এটাই হচ্ছে প্রিমিটিভ অ্যালগরিদমের গল্প। তো যেই হচ্ছে গল্পটা এখানে বলা আছে যে P1 এর আমাদের বাস টাইম মানে এক্সিকিউশন টাইম 6 বলেছে, 6 মিলি সেকেন্ড।
তোমরা 6 বলে মাথায় রাখতে পারো। P2 এখানে 8 বলে দিয়েছে, আর P3 এখানে 4 বলে দিয়েছে, এটা বলে দিয়েছে, ভালো কথা। এবার প্রশ্ন হচ্ছে কে, which process will execute first। কিন্তু এখানে একটা কথা কিন্তু ভালো করে বলা নেই, প্রশ্নটা ইম্পর্টেন্ট গল্প, যে এই যে তিনটে প্রসেসের এটা আমাদের এক্সিকিউশন টাইম মানে বাস টাইম বা মানে সে কতক্ষণ নেবে কাজটা শেষ করতে, ওটা দেওয়া রয়েছে। বাট এই প্রসেসগুলো কখন এসছে, যাকে বলা হয় অ্যারাইভেল টাইম, কিন্তু দেওয়া নেই। অ্যারাইভেল টাইমটা কিন্তু ইম্পর্টেন্ট। আমরা যদি অ্যারাইভেল টাইম না পাই, আমরা বলতে পারবো না কে প্রথমে এক্সিকিউট করবে, কে কখন এসছে সেটা যদি না জানি, আমরা কিন্তু এটা কখনোই কিন্তু বলতে পারবো না। তাই জন্য এই প্রশ্নের উত্তর কিন্তু হয়ে যাবে ডিপেন্ড অন দ্য অ্যারাইভেল অফ ইচ প্রসেস। যেই প্রসেসটা যেভাবে আসবে সেইভাবে তার এক্সিকিউশনটা হবে। এটা তো গল্প, আমরা যে প্রথমে এসছিল তো তাকে সেই তো প্রথম সিপিইউ পাবে, এটা তো জেনুইন ব্যাপার। ধরে নাও তোমরা ফুচকা খেতে গেছে, ফুচকার লাইন নেই, ফুচকালা ফাঁকা দাঁড়িয়ে আছে, যে প্রথম যাবে সেই তো ফুচকা খাবে, তাই না? যতই হাই প্রায়োরিটি লোক হোক বা যতই যা হোক না কেন, সেটা কেউ কোনো লোক না আসলে তো সেটা তো আর ওই গল্প আসবে না। তো এখানে যেহেতু এখানে বোঝাই যাচ্ছে না কে কখন এসছে, তো সেই সূত্রে উত্তর হয়ে যাবে ডিপেন্ড অন দ্য অ্যারাইভেল টাইম অফ ইচ প্রসেস। তলায় গল্পটাও লেখা রয়েছে, ইট চুজ দ্য প্রসেস উইথ দ্য লিস্ট রিমেনিং এক্সিকিউশন টাইম অ্যামং দ্য অ্যারাইভড প্রসেস। আমরা পরে এরকম আরেকটা প্রবলেম করবো যেখানে আমরা এসজিএফটা ইনডেপথে আমরা দেখবো, এরকম একটা প্রবলেম রয়েছে এই সেটের মধ্যে। তো সেই সূত্রে এখানে আমাদের অ্যালগরিদমটা কাজ কি করে তখন আমরা ওখানে ডিসকাস করবো। আর এখানে আইডিয়া দিয়ে দিই, যার টাইম সব থেকে কম, এক্সিকিউশন টাইম রিমেনিং যাতে সব থেকে কম, সে কিন্তু প্রথমে সিপিইউ পাবে। শর্টেস্ট জব বলে এটাই বলেছে, শর্টেজ রিমেনিং টাইম মানে যে এসছে, যার কাজের সময়টা কম, সেই কিন্তু, যার কাজের সময়টা কম এখন বাকি আছে, সেই কিন্তু সিপিইউ পাবে। এটাই কিন্তু এসআরটিএফ অ্যালগরিদম বলে। যেহেতু এখানে বোঝা যাচ্ছে না কোন প্রসেস কিভাবে এসছে, এই জন্য আমরা ডিটারমাইন করতে পারবো না কে প্রথম শুরু করবে। যে কেউ হবে, P3 যদি আগে পরে আসে তাহলে P1 P2 হয়তো আগে এসছে, যে যেরকম অর্ডারিং হতে পারে সেটা বড় কথা না। তো এই জন্য অ্যারাইভেল টাইমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের এসআরটিএফ অ্যালগরিদমের জন্য ডিসিশন নিতে, যে কে আগে কাজটা শুরু করবে। এই হচ্ছে বেসিক আইডিয়া ছিল এই প্রশ্ন। নেক্সট প্রশ্ন কি বলছে, আর সিস্টেম ইউজ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ সিপিইউ শিডিউলিং অ্যালগরিদম। এটা হচ্ছে সবার প্রথম অ্যালগরিদম বলা হয়, এটাকে নন প্রিমিটিভ অ্যালগরিদম, এটাকে বলা হয় ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। যে আগে এসছে সে আগে চান্স পাবে, এইভাবে কাজ চলবে। তো সেই সূত্রে এখানে তিনটে প্রসেস এখানে রয়েছে, P1 P2 P3, তাদের অ্যারাইভেল টাইমস গুলো বলে দেওয়া রয়েছে। P1 অ্যারাইভেল টাইম এসছে 0-তে, তার কাজ করবে 6 সেকেন্ড। P2 এসছে 2-তে, কাজ করবে 4 সেকেন্ড, 4 মিলি সেকেন্ড বলতে পারো। P3 এসছে 4-এ, মানে অ্যারাইভ এসে 4, ধরে নাও কোনো টাইম কোয়ান্টামের কথা বলছে, 4-এ এসছে, সে কাজ করবে 5 মিলি সেকেন্ড। এখানে বলেছে অ্যাভারেজ ওয়েটিং টাইমটা বার করতে বলেছে। এইরকম প্রশ্নগুলো করার আগে একটা ছক তৈরি করলে খুব সুবিধা হবে, দেখে নাও কিরকম ভাবে তৈরি করবে। দেখো P1 P2 P3 আছে, আমি হেডিং দিয়েছি অ্যারাইভেল টাইম 0, 2, 4 হয়ে গেল, আর বাস টাইম হচ্ছে 6, 4, 5 হয়ে গেল। এখানে বলেছে অ্যাভারেজ ওয়েটিং টাইম বার করতে। এই ওয়েটিং টাইম কথাটার মানে কি একটু দেখবো, মানে একটা প্রসেস কখন এসছিল আর সে কখন সিপিইউ পেয়েছে। কি বললাম, একটা প্রসেস কখন এসছিল আর কখন সিপিইউ পেয়েছে, তার কাজ করা শুরু হয়েছে, বা বলতে পারো কখন এসছিল কখন কাজ শুরু হয়েছে। মানে এসতে ধরে নাও গল্পটা এরকম, কি করে বুঝবে, কি করে গল্পটা আমরা ন্যাট চার্ট না আঁকলে বুঝতে পারবো না কখন তার কাজ শুরু হয়েছে। তো দেখো P1 প্রথমে এসছে, তার মানে P1 প্রথমে ধরো না সিপিইউ পেয়েছে, 0-তে পেয়েছে। যেহেতু নন প্রিমিটিভ অ্যালগরিদম, যত পর্যন্ত কাজ শেষ নামে ছাড়বে না, তাহলে 6 গিয়ে সে ছাড়বে, ভালো কথা। তো 6 যখন হলো তখন দেখো P2ও চলে এসছে, P3ও। দেখো আমাদের 4-এর মধ্যে 2, 4 সব মিলি সেকেন্ডেই ধরো, কোনো অসুবিধা নেই, এগুলো সবই মিলি সেকেন্ড ধরো, তাহলে 2 মিলি সেকেন্ড 4 মিলি সেকেন্ড সবাই চলে এসছে। তো সেই সূত্রে P2 যদি তারপরে এসছে, তাহলে P2 কিন্তু তারপরে চান্স পেলো, তাহলে গল্পটা সে তার কাজ করবে 4 সেকেন্ডের জন্য, তাহলে হয়ে গেল 4 মাইক্রো মিলি সেকেন্ড ধরে নাও। তো সেই সূত্রে হয়ে গেল 10 হয়ে গেল। তারপর দেখো এখন তো P3 চলেও এসেছিল, তাহলে P3 তারপর চান্স পেয়েছে, আর সেখানে 15 অব্দি সে তার কাজ করে বেরিয়েছে, তাহলে গল্পটা এইভাবে আসলো। এবার দেখো P1 যখন এসছিল তখনই কাজ করা শুরু হয়ে গেছে বলে তার ওয়েটিং কোনো কিছু করেনি বলে 0। এবার দেখো P2 এসছিল 2-তে এসছিল, মানে ধরো না 2 মিলি সেকেন্ডে এসছিল, কাজটা শুরু হয়েছে 6 মিলি সেকেন্ডে। তাহলে 6 - 2 করলে কি হয়, 4, তার মানে ওয়েট করেছে 4 মিলি সেকেন্ড, সে ওয়েট করেছে। সেরকম দেখো P3 এসছিল 4 মিলি সেকেন্ডে, কাজ শুরু হয়েছে 10 মিলি সেকেন্ডে, তাহলে কি হয়ে গেল 10 - 4 হয়ে গেলে 6 হয়ে গেল। এবার তুমি ওয়েটিং টাইম পেয়ে গেছো, এবার যোগ করে দাও, 0 + 4 + 6 করলে কি হয়, যা হবে 3 দিয়ে ভাগ করবে, অ্যাভারেজ করতে বলছে, 3টে প্রসেস আছে, তাহলে 10/3 করলে তোমাদের অ্যান্সার আসবে 6.6666 হতে থাকবে, তা রাউন্ড অফ করে হয়ে যাবে 6.
3.67 তোমার অ্যান্সার হয়ে যাবে। এই হচ্ছে বেসিক গল্প, খুব সোজা ছিল। এটা হচ্ছে বিগিনিং অ্যালগরিদম বলতে পারো আমাদের সিপিইউ শিডিউলিং এর। নেক্সট প্রশ্ন কি বলছে, a system use a round robin scheduling algorithm with a time quantum of 30 মিলিসেকেন্ড। মানে একটা সিস্টেম বা ওএস যে কিনা রাউন্ড রবিন শিডিউলিং অ্যালগরিদমকে ব্যবহার করছে এবং প্রত্যেকটি প্রসেসের টাইম কোয়ান্টাম বলেছে 30 মিলিসেকেন্ড বলে দিয়েছে। আর কিভাবে প্রসেস অ্যারাইভ করেছে তার গল্প বলে দেওয়া রয়েছে। P1 অ্যারাইভ করেছে 0-তে, সে 40, তার যে বাস টাইম এক্সিকিউশন টাইম হচ্ছে 40 মিলিসেকেন্ড। P2 অ্যারাইভ করেছে 10-এ, তার এক্সিকিউশন টাইম হচ্ছে 20, এরকম P3 20-তে অ্যারাইভ করেছে, তার 30 মিলিসেকেন্ড। P4 30-তে এসছে, তার হচ্ছে 25 মিলিসেকেন্ড সে কাজ করতে লাগবে। এখানে বলছে হোয়াট ইজ দ্য টোটাল টাইম টেক ফর অল প্রসেস টু কমপ্লিট, সবগুলো প্রসেসকে কমপ্লিট করতে কত সময় লাগবে। দেখো এই প্রশ্নটা কিন্তু খুব শর্টকাট ট্রিক দিয়ে করা যায়। বেসিক তোমরা ধরে ধরে ন্যাট চার্ট তৈরি করতে পারো, ন্যাট চার্ট তৈরি করে দেখতে পারো, বা দেখো আলটিমেটলি যতগুলো প্রসেস সে তার কাজ শেষ করবে বলেছে টোটাল টাইম কত লাগবে সবগুলো প্রসেসের কাজ শেষ করতে। এইটুকু তো আমরা শিওর থাকবো যে যেহেতু 4টে প্রসেস এসছে, 4টে প্রসেসই কিন্তু সিপিইউর কাছে গিয়ে এক্সিকিউশন করবে এবং তাদের সময়গুলো বলে দেওয়া রয়েছে। তা আমি যদি এরকম ভাবে যোগ করি তাহলে পাবো না, এই সময় তো সে এক্সিকিউট করবে। এখানে রাউন্ড রবিন হোক যাই হোক, আলটিমেটলি এই সময়টা তো থাকবেই, রাউন্ড রবিন ফ্যাশনে পাবে। তার মানে কি, আমি যদি এরকম ন্যাট চার্ট তৈরি করি, ধরে নাও যেহেতু আমাদের P1 0-তে এসছে, এই অর্ডারটা মাথায় রাখো, P1 0-তে এসছে, তাহলে P1 প্রথমে চান্স পাবে, 0-তে এসছে এবং টাইম কোয়ান্টাম বলেছে কত 30। 30 বলতে গেলে 0 থেকে সে 30 কাজ করবে, তাহলে P1 এর 30 কাজ হয়ে গেছে, তাহলে P1 এর বাকি কত রইলো মাথায় লিখে রাখো, দেখো 10, 40 মাইনাস 30 গুলো 10 বাকি রয়েছে। তারপরে P2 ধরে নাও ঢুকলো, P2 কত, দেখো P2 তো 30 দরকার, P2 হচ্ছে 20 দরকার, তো 20 সে কাজ করবে, ভালো কথা। একটু 30 আর 20 50 হয়ে গেল, তো P2 কিন্তু আর কিছু বাকি নেই, 0 হয়ে গেল। তারপরে P3 এসছে, P3 সে আবার 30 কাজ করবে, কারণ 30 টা টাইম স্লট দেওয়া আছে 30, প্রত্যেকটার জন্য 30 করে দেওয়া রয়েছে, তাহলে 30 কাজ করা মানে এখানে 80 হয়ে গেল। তাহলে P2 এই P3 আমার 30 ছিল, তো 30 মানে 30 করলে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, আর কিছু বাকি নেই, মানে অলরেডি ও পুরো কাজ করে নিয়েছে। এবার P4 দেখো, P4 এসছে, তাহলে P4 কতটা কাজ করবে, দেখো ও এসেছিল 30-তে, মানে 30 সেকেন্ডে সবাই চলে এসছে, আলটিমেটলি সে কাজ করবে 25, তাহলে 25 মানে এখানে কি হয়ে যাবে 105 হয়ে গেল। ও বাকি ছিল 25, মানে ও কাজ করতো 25, তাহলে 30 হলে কি হয় আমাদের 110 হতো, তাহলে আলটিমেটলি কি হলো 80 থেকে আমাদের 25 যোগ করলে 105, তার মানে আমাদের P4ও কিন্তু কমপ্লিট হয়ে গেল। পরে কে রয়েছে, এখনো P1 বাকি রয়েছে, তাহলে P1 লাস্টে ঢুকলো এসে, কিন্তু ওর বাকি ছিল। সবাইকে আমরা ইকুয়াল সময় দিয়েছি, সবাইকে আমরা চান্স দিই 30 সেকেন্ড করে। যার 30 মিলিসেকেন্ডের থেকে সময় কম তারা আগে কাজ করে বেরিয়ে গেছে, আর গল্প নেই। যার বাকি রয়েছে সে রয়ে গেছে, তাহলে P1 আবার ঘুরে এসছে, তা স্যার যেটুকু বাকি ছিল 10 সেকেন্ড 10 মিলিসেকেন্ড সেটা কাজ করে, তাহলে 115-তে কাজ শেষ হলো। আলটিমেটলি কাজ কোথায় শেষ হয়েছে 115, তো 115ই কিন্তু অ্যান্সার। বাট আমার ন্যাট চার্ট দরকার নেই, তোমরা এই যোগটা করে দেখো, তো দেখো তাই আসছে, কিন্তু এই যোগটা করলেও তোমাদের কিন্তু 115ই আসবে। তাহলে তোমরা চোখ বুঝে এই অঙ্কগুলো এরকম ভাবে করতে পারো। যদি বলে যায় টোটাল টাইম কত লাগবে কমপ্লিট করতে, এখানে 115ই কিন্তু তোমার সময় লাগবে। পরের প্রশ্নে চলে গেলাম, প্রশ্ন নম্বর 9 কি বলছে, মাল্টি লেভেল কিউ শিডিউলিং উইথ আ Q1 এর টাইম কোয়ান্টাম 15 মিলিসেকেন্ড, যেটা কিনা হাই প্রায়োরিটি, আর Q2-তে বলে দেওয়া হয়েছে টাইম কোয়ান্টাম 30 মিলিসেকেন্ড আর লো প্রায়োরিটি। গল্পটা এখান থেকে একটু ক্লিয়ার করে দিই। মাল্টি লেভেল কিউ শিডিউলিং অ্যালগরিদম বলেও কিন্তু আমাদের এক রকমের অ্যালগরিদম আছে, যেখানে মাল্টিপল কিউ ব্যবহার করা হয়, প্রত্যেকটি কিউ এর একটা প্রায়োরিটি থাকে। তো প্রসেসগুলো এই প্রায়োরিটি, এখানে যেরকম দুটো কিউ এর গল্প বলেছে, এখানে ধরে নাও এটাকে Q1 বলে দিই। এটা Q1 মানে ওয়ান কাইন্ড অফ, ধরে নাও এই লাইনের গল্প বলছি, ধরে নাও এখন বোঝার জন্য। এরকম দুটো কিউ রয়েছে, তাহলে এই কিউটাকে Q1 কে বলছি হাই প্রায়োরিটি কিউ। মানে এই Q1 এ যদি কোনো প্রসেস এসে বসে, তার মানে এটা বুঝবো যে এটা হাই প্রায়োরিটি প্রসেস, এবং তাকে একটা টাইম কোয়ান্টামও বলে আছে। যে কোনো প্রসেস কিন্তু এই কিউতে যখন ঢুকবে সে 15 সেকেন্ড করে সময় পাবে এক্সিকিউট করতে। সেরকম Q2 হচ্ছে লো প্রায়োরিটি কিউ বলতে পারো, সেখানেও বলে দেওয়া রয়েছে যখন একটা প্রসেস যখন Q2-তে সে বসবে তখন তাকে 30 সেকেন্ড তাকে কিন্তু টাইম কোয়ান্টাম দেওয়া হবে। তাহলে মানে এখানে গল্প হচ্ছে, এখানে 15 সেকেন্ডের টাইম কোয়ান্টাম আছে, এখানে 30 সেকেন্ডের টাইম কোয়ান্টাম বলে দিয়েছে। এই হচ্ছে বেসিক গল্প। বলছে ইফ আ প্রসেস ইন Q1 arrive at time 0 with a burst of 80 মিলিসেকেন্ড, হোয়াট ইজ দ্য টোটাল এক্সিকিউশন টাইম। দেখো এই প্রশ্নগুলো কিন্তু খুব সিম্পল প্রশ্ন, কিন্তু এগুলো কিন্তু পুরো ট্রিকি বেস প্রশ্ন। এখানে কিন্তু এরকম তোমায় করে অঙ্ক করে বলতে হবে না, এগুলো মাথার বুদ্ধি দিয়ে হবে। দেখো বলেছে একটা প্রসেস 1 Q1 এ এসে বসেছে এবং তার টোটাল এক্সিকিউশন টাইম কি বলে দিয়েছে 80
মিলি সেকেন্ড বলে দিয়েছে। ভালো কথা, ক্লিয়ার হয়েছে। দ্য টোটাল এক্সিকিউশন টাইম এখানে খুঁজে কিন্তু পার করতে হবে। দেখো ভালো করে দেখো, যেহেতু আমাদের বলেছে Q1 এর আমাদের টাইম স্লট কি আছে, দেখো 15 করে আমাদের টাইম স্লট ধরে এরকম ভাবে 0, 15, 30, তারপরে 45, 60, 75 এবং 90, এই হচ্ছে বেসিক 15 করে স্লটে আমি ভেঙেছি। তাহলে যখন আমাদের P1 যখন Q1 এ বসছে, যখন ও সিপিইউ হয়ে যাবে, তাহলে 15 সেকেন্ড করে চান্স পাবে। তাহলে 15 করে এখানে বলেছে 80 বলে দিয়েছে, তাই তো 15 করে ভাগ করে নাও, 15 করে এবারে বসলো। দেখো প্রথম 15 করার পর তারপরে 15 করতে করতে যখন যাচ্ছে, দেখো তাহলে 75 যখন গেল, মানে 75 যখন আমাদের মাইক্রো সেকেন্ড, তখন কিন্তু ওর বেশিরভাগটা কাজ হয়ে গেছে। মানে 80 থেকে যদি 75 মাইনাস করো, তাহলে পুরো রইল 5 আর কাজ বাকি রয়েছে, 5 মিলি সেকেন্ডের কাজ এখানে বাকি রয়েছে। তার মানে ওকে আবার পরের স্লটে ঢুকতে হলো। হ্যাঁ, পরের স্লটে ঢুকতে হলো, সেই সূত্রে দাঁড়িয়ে পরের স্লটে ঢুকে কতটা কাজ করবে, আর বাকি 5টুকুই কাজ করবে। তাই টোটাল টাইম কিন্তু 80 থাকা উচিত, টোটাল এক্সিকিউট করতে 80 থাকা উচিত। কিন্তু গল্পতে এখানে যে প্রশ্নটা এখানে উত্তরগুলো দিচ্ছে, এখানে কোথাও 80 নেই। আলটিমেট অ্যান্সার কিন্তু এখানে 80 হবে, 80 মিলি সেকেন্ডই হবে। এটা সিম্পল কথা। একটা প্রসেস যখন ঢোকে, যদি অন্য কোনো প্রসেস না থাকে, এখানে তো অন্য কোনো প্রসেসের কথা বলেনি, এখানে অন্য কোনো প্রসেস থাকলে বলতে পারতাম যে টোটাল এক্সিকিউশন করতে কত সময় লাগলো, সেটা পরে গিয়ে দেখতাম অন্য প্রসেস থাকলে। কিন্তু এখানে তো কোনো প্রসেস নেই, তো সেই সূত্রে আমরা ধরলাম আলটিমেটলি আমাদের 80 যেহেতু নেই, 80 কাছাকাছি আছে। দেখো 75 তো হবে না, 65, 75 তো হবে না। কেন হবে না? দেখো 95ও হবে না। কেন বলো তো? কেন কি আমাদের স্লটে 90 পরে তো আর কখনো আসবে না। তো 95 হওয়ার কোনো গল্প নেই। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে আমাদের 75 এর পরে ঢুকেও 80-তে এরকম জায়গায় কিন্তু কাজ ওর কমপ্লিট হয়ে গেছে, ফিনিশ হয়ে গেছে। তাহলে এইটুকু টাইম বাকি ধরো না, এইটুকু যেমন ফাঁকা ছিল ধরো না, মানে ওই সময়টা আর কেউ নেই। তাহলে আমরা তো ওরকম বলতে পারবো না, উত্তরে তো নেই, তাহলে এখানে অ্যান্সার হয় ভুল। কিন্তু কাছাকাছির মধ্যে গেছে বলে 85, তাহলে আমরা 85 বলবো। যদি 15 স্লটে ভাগ করেছি, তাহলে নর্মালি আমাদের 80 লাগবে। দেখো ইভেন তো এটা 80 লাগবে, 80 থেকে বেশি লাগবে না। কিন্তু যেহেতু টাইম স্লাইসের কথা বলতে বলো, তাহলে তুমি 85, এখানে যেহেতু কাছাকাছি যাচ্ছে বলে 85 রেখেছো। আলটিমেটলি এর অ্যান্সার কিন্তু আমাদের 80 মিলি সেকেন্ড বলতে পারো। এই হচ্ছে বেসিক আইডিয়া। পরের প্রশ্ন চলে গেলাম, যেখানে আমাদের প্রায়োরিটি বেস শিডুলিং থেকে একটা প্রশ্ন দিয়েছে, যেখানে প্রত্যেকটি প্রসেস ধরো না P1 যার 10 মিলি সেকেন্ড সময় লাগছে, প্রায়োরিটি 5 বলেছে। P2 8 মিলি সেকেন্ড সময় লাগবে, প্রায়োরিটি 7 বলে দিয়েছে। সেরকম P3 6 মিলি সেকেন্ড সময় লাগবে, প্রায়োরিটি 3 বলে দিয়েছে। তো আমরা এইটুকু জানি যে যার নাম্বার লো তার প্রায়োরিটি হাই, তাহলে এটা হচ্ছে ফার্স্ট হয়ে যাবে। আমি গোল করলাম যে একে প্রথম দিতে হবে, একে আমার দ্বিতীয় দিতে হবে, একে আমার তৃতীয় দিতে হবে, কারণ কি যে যার নাম্বারিং কম তার প্রায়োরিটি বেশি। তাহলে ফার্স্ট কি হবে? P3 ফার্স্ট করবে, তারপর P1, তারপরে P2। তাই তো গল্প। দেখো এই হচ্ছে অ্যান্সার, P3, P1, P2 তাই লেখা রয়েছে। এই হচ্ছে বেসিক আইডিয়া। পরের প্রশ্নে চলে এসেছি। এখানে একটা SRTF শিডিউলিং অ্যালগরিদম দিয়েছে। আমি বলেছিলাম SRTF দিকে আমরা ফের একটা গল্প দেখবো, যেখানে আমরা ইনডেপথ এটাকে সলভ করবো। এটা একটা বড় প্রশ্ন, একটা সলভ করতে একটু সময় লাগবে। তো সেই সূত্রে SRTF নিয়ে কথা বলেছি, শর্টেস্ট রিমেনিং টাইম ফার্স্ট। তো প্রথমে একটা ছক তোমার রয়েছে, এখানে টোটাল অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম তোমাকে বার করতে বলেছে। প্রথমে জানতে হবে এই টার্ন অ্যারাউন্ড টাইম কথাটার মানে কি। যদি বাংলা ভাষায় বলি, কখন এসেছে আর কখন কাজ শেষ করেছে, এটাকে বলা হয় টার্ন অ্যারাউন্ড টাইম। ঠিক আছে, চলো এই গল্পটা বলতে গেলে আমি দেখে দেখে বললে বুঝতে পারবে। প্রথমে বলে দিই, এটা কিন্তু একটা প্রিমিটিভ শিডিউলিং অ্যালগরিদম। তাহলে পি লিখলাম, মানে একজন ঢুকলে তার কাজ না শেষ হলো তাকে বাইরে বার করে দিতে পারবো। তো চলে আসি এখানে ন্যাটচারি ডিজাইন করি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে আমাদের। দেখো প্রথমে এটা আমি বলেছিলাম যে আমরা SRTF এ কিন্তু আমাদের অ্যারাইভেল টাইমটা দরকার, নাহলে বোঝা যাবে না কে প্রথম শুরু করবে। দেখো আমাদের P1 কিন্তু 0-তে এসছে, ভালো কথা। তো 0-তে ও চান্স পাবে, তাহলে ও দেখো ওর টোটাল কাজ করবে হচ্ছে 6 মিলি সেকেন্ড কাজ করবে। কিন্তু দেখো 3-এ কিন্তু আবার আমার P2 চলে এসছে। তার মানে গল্পটা এইটুকু ক্লিয়ার হলো, P1 ঢুকবে কিন্তু ও কাজ কতটা করবে, 3 অব্দি কাজ করবে, বেশি কিন্তু কাজ করবে না। কেন? কেন 3-এ আমার P2 এসছে, মানে এরকম জায়গায় দাঁড়িয়ে ভাবো আমার P2 তখন আমার চলে এসছে। এবার আমার চেক করা হবে যে P1 এর কত বাকি আছে। P1 এর বাকি আছে হচ্ছে 3 বাকি আছে, কেন টোটাল 6 ছিল, 3 কাজ করে নিয়েছে, 3 বাকি রয়েছে। আর P2 কত নতুন এসছে, কত বাকি, ওর 5 বাকি। কে ছোট এখানে দেখবো, 3 ছোট না 5 ছোট, সেই কিন্তু চান্স পাবে। ভালো কথা। তো যেহেতু আমাদের P1 ছোট বলে P1 ফের চান্স পেয়েছে, সিপিউর কাছে গেছে। তো P1 আবার কি দেখো, আবার 3 সেকেন্ড পর 6 আসবে, মানে আমার P3 এসছে আরো 3 সেকেন্ড পর। তাহলে আমার তো দরকার নেই, তাহলে আমার আলটিমেটলি 6-তে গিয়ে আমাদের P2 কিন্তু কাজ শেষ করে দিয়েছে, আর কিন্তু বাকি নেই কিছু। 3, 3, 6 হয়ে গেল, কাজ শেষ। এবার এই 6 সেকেন্ডে দেখো আমার কিন্তু P3ও চলে এসছে। দেখো লেখা আছে 6 মিলি সেকেন্ড, যে কোনো তোমরা ধরতে পারো, একটা ইউনিটটা ইম্পর্টেন্ট না, ধরো না 6, যে কোনো ইউনিট ধরো, চলে এসছে। তাহলে এখন P3 যখন এসছে, P3 4 বাকি। ভালো কথা, বাকি বলতে গেলে সদ্য এসছে, তাহলে 4 কাজ করবে। তাহলে P2 বাকি আছে, P2 রয়েছে 5 আর P3 4। কে ছোট? P3 ছোট বলে P3 চান্স পাবে, চান্স পেলো, ভালো কথা। তা আলটিমেটলি পুরো 4 শেষ করবেও,
কেন কি আর তো কেউ আসবে না, তিনটেই আছে। আসলে আমি চেক করি, যখন কোনো নতুন প্রসেস আসে তখন আমি চেক করি যে তখন গল্পটা কি হচ্ছে, তখন তাকে বার করবো না তা সেই কাজ করবে, এটা তখন আমরা চেক করি। আর তো কেউ আসেনি তো আর কোনো ব্যাপার নেই, ও পুরো কাজ করলো। তারপরে কে বাকি রয়েছে, আমার P2 বাকি রয়েছে, তাহলে P2 ঢুকলো তখন সেই 10-এর পর কাজ শেষ করবে 15 থেকে। তাহলে এই হচ্ছে গল্প। এবার প্রশ্নটা কি, প্রশ্নটা আমার আছে যে আমাদের টার্ন অ্যারাউন্ড টাইম বার করতে বলছে, TAT, মানে কখন একটি প্রসেস এসছে আর কখন তার কাজ শেষ করেছে, এটা দুটোকে মাথায় রাখতে হবে। সেটা মাইনাস করলে হবে। তাহলে কখন, দেখো আমরা প্রথমে P1 এর বলবো, P1 কখন কাজ শেষ করেছে, দেখো 6 সেকেন্ডে কাজ শেষ করেছে, 6 লেখো এখানে। আর কখন এসছিল, দেখো 0-তে এসছিল, ভালো কথা, তাহলে এখানে 0 লিখবে। দেখো আমি সার্কেল করবো কিন্তু, তাহলে আমাদের রয়ে গেল P1 এর টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে 6, ভালো কথা। এবার P2 কে দেখো, P2 কাজ শেষ করে দেখো 15-তে গিয়ে কাজ শেষ করেছে, আর এসছিল কত, দেখো 3-এ এসছিল, ধরো নাও 3 সেকেন্ড মিলি সেকেন্ড, যে কোনো তোমার ইউনিট ধরো, তাহলে আলটিমেটলি কত হয়ে গেল, এখানে 12 হলো। P3 গল্পটা কি আছে দেখো, P3 কাজ শেষ করেছে 10-এ, এসছিল কততে, দেখো 6 এসছিল, তাহলে 10 - 6 করলে আমাদের 4 হয়ে গেল, তাহলে আলটিমেটলি যোগ করো, আমাদের 22 চলে আসছে, ভালো কথা। তো 22 কে আমরা যেহেতু অ্যাভারেজ বার করতে বলেছি, আমরা কি করবো, কতগুলো প্রসেস 3 দিয়ে ভাগ করবো, তাহলে এক্স্যাক্টলি অ্যান্সারটা যদি করে দেখো আমাদের আসবে হচ্ছে 7.33 আসবে, বাট 7.33 কোথাও নেই অ্যান্সারে। তো সেই সূত্রে কেউ যদি এইটা মেরে দিয়ে আসো তাহলেও ঠিক হবে, কেউ যদি এটা মানলে এটা, কেন কি দুটোর মধ্যে কোনো অসুবিধা নেই, আমরা যেহেতু রাউন্ড অফ করলো আমরা 7ই আসে। তো দিস টু আর কারেক্ট অ্যান্সার বলতে পারবো না, আলটিমেটলি তো পয়েন্টে নেই, তো সেই সূত্রে দিস টু, যারা দুটো মারবে রাইট সেটাও কিন্তু রাইট অ্যান্সার হয়ে যেতে পারে, ডিভাইড করলে এটাই অ্যান্সার হবে। তো দুটোই কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। তো আমি এখানে বি কে অ্যাজ রেখেছি, তোমরা 7 যদি মেরে আসো তাহলে খুব খারাপ হবে না। এইটা হচ্ছে আমাদের একটা সাফিসিয়েন্ট টাইম বলতে পারো, বাট ঠিক আছে, যে কোনো কিছু মানলেই তোমরা কিন্তু এখানে অ্যান্সার পেয়ে যাবে, মানে নাম্বার পেয়ে যাবে, কিন্তু কারেক্ট অ্যান্সার এখানে মেনশন নেই বলে। নেক্সট প্রশ্নে চলে আসলাম, আবার সেই FCS দিয়ে দিয়েছে, এখানে FCS এর আমাদের টার্ন অ্যারাউন্ড টাইম বার করতে বলেছে। FCS হচ্ছে আমাদের কি, আমাদের ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, এটা নন প্রিমিটিভ অ্যালগরিদম, তাহলে এটা ছপ করে নেবো, বেশি সময় কিন্তু লাগবে না, অলরেডি জেনে গেছি। তাহলে আমাদের প্রথমে 0 থেকে এসছে P1, যখন আসবে সে পুরো কাজ করে বেরাবে। তারপরে এসছে P2, যখনই আসুক না কেন, সেকেন্ডে এসছিল তাহলে পুরো কাজ করবে, মানে 6 তার কাজ, তাহলে 4 × 6 = 10 হয়ে গেল। তারপরে P3 এসছে, P3 যখনই আসুক না কেন, যেহেতু আমাদের থার্ড পজিশনে এসছে, তার মানে সে 8 কাজ করে দিলে 18 হয়ে গেল। এবার আমাদের প্রত্যেকটার আমাদের টার্ন অ্যারাউন্ড টাইম বার করো, তাহলে P1 এর কত হয়ে যাবে, শেষ করেছে 4-এ, এসছিল 0-তে, তাহলে 4 হলো। P2 শেষ করেছে, দেখো আমার 10-এ শেষ করেছে, এসছিল 2-তে, তাহলে এখানে 8 লাগবে, 8 হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম। P3 কাজ শেষ করেছে 18-তে, এসছিল 4-এ, তাহলে হয়ে গেল 14। এবার 3 থেকে যোগ করলেই হয়ে যাবে, 26 হয়ে গেল। এবার 26 যদি 3 দিয়ে করো দেখবে 8.33 অ্যান্সার পাবে, কেন 3 × 8 = 24, তাহলে 0.33 দিয়ে তোমার চলে আসবে। এই হচ্ছে বেসিক আইডিয়া, ঠিক আছে। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে তোমার এটা হয়ে যাবে। আমি 8.33 বললাম, অ্যান্সার হবে 8.66 যখন করবে। তো এখানে কারেক্ট অ্যান্সারটা মেনশন নেই বলে আমরা এইটাকে আমরা রাইট বেরেছি, কারণ অপশনটা মেনশন নেই। যে অ্যান্সারগুলো দিয়েছে যেগুলো মেনশন নেই, আলটিমেট অ্যান্সার হবে 8.66 হবে। যেহেতু এখানে মেনশন নেই বলে আমরা 8.33 কে মেরেছি, কোনো অসুবিধা নেই, মারতে পারো, যেহেতু কারেক্ট অ্যান্সার নেই, যে মারবে এটাতে তোমরা নাম্বার পেয়ে যাবে এখানে। নেক্সট প্রশ্ন চলে আসলাম, হুইচ লজিক্যাল অপারেটর রিপ্রেজেন্ট দ্য বুলিয়ান অ্যান্ড অপারেশন, কোনটাকে ইয়ে করে, খুব ইজি জিনিস, এটাকে আমাদের অ্যান্ড বলা হয় আমাদের সি প্রোগ্রামিং, এর থেকে বলার কোনো বিষয় নেই। তার পরের প্রশ্ন বলছে, হোয়াট ইজ দ্য বুলিয়ান এক্সপ্রেশন অফ দ্য ফলোইং স্টেটমেন্ট, A is true if both B and C are true, A true হবে যদি both B and C true হবে, both যখনই বলি তখন কি হয়, B and C তো হয়ে গেল, both B and C কে ট্রু হতে হবে, আর যদি তোমার A তাহলে ট্রু হবে। তো সেই সূত্রে আমাদের A হচ্ছে অ্যান্সার, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। অ্যান্ড বোথ মানে অ্যান্ড অপারেটর এখানে ইউজ করবে। পরের প্রশ্ন কি বলছে, হোয়াট ইজ দ্য কমপ্লিমেন্ট অফ দিস এক্সপ্রেশন A + B, A + B এর কমপ্লিমেন্টের এক্সপ্রেশন কি, আমরা আগের পার্টে বলেছিলাম ডি মরগানস ল ব্যবহার করো, তাহলে কি হয়ে যাবে, A কমপ্লিমেন্ট ইনটু B কমপ্লিমেন্ট, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে, C, A কমপ্লিমেন্ট, সরি C না D হবে, D ইজ দ্য কারেক্ট অ্যান্সার, A কমপ্লিমেন্ট ইনটু B কমপ্লিমেন্ট, ঠিক আছে। ডি মরগানস ল দিয়ে তোমরা করতে পারো। লাস্ট প্রশ্ন চলে এসেছি, হুইচ অফ দ্য ফলোইং রিপ্রেজেন্ট দ্য লজিক্যাল নর অপারেটর, নর অপারেটর কি ব্যাপার, কোনটা ডিনোট করে, লজিক্যালি নর কথাটার মানে কি, নর কথাটার মানে হচ্ছে কমপ্লিমেন্ট ওভার দ্য অর অপারেটর, মানে অরের যে রেজাল্টটা পাও তার উপরে যদি কমপ্লিমেন্ট করো তাকে বলা হয় নর অপারেটর। তো কোন, এই যে সেট দেওয়া রয়েছে এখানে আমাদের কোনটা নরকে রিপ্রেজেন্ট করে, তাহলে এইটা দিয়ে, এই যে সিম্বলটা দিয়ে দেখতে পাচ্ছ ডি, এটা দিয়ে আমরা কিন্তু আমরা নর অপারেটরকে রিপ্রেজেন্ট করতে পারি। দেখো তলায় লিখেছে বুলিয়ান অ্যালজেব্রা, নর ইজ দ্য কমপ্লিমেন্ট অফ অর, টিপিক্যালি রিপ্রেজেন্ট অ্যাজ, এইটা দেখতে পেয়েছো, মানে এইটা লিখে A + B, এটাই গল্প। আর আমরা শুধু এটা দিয়ে করতে পারি লজিক্যালি, যেটা বিট ওয়াইজ লজিক্যালি নর ইজ সাম, এই কনটেক্সটে আমরা বলতে পারি। তাহলে বেসিক আইডিয়া এটা, কোনটা নরকে রিপ্রেজেন্ট করে আমরা এটা দিয়ে আমরা রিপ্রেজেন্ট, বাকি তো কোনো কিছু রিপ্রেজেন্ট করে না, অ্যান্ড অর, এটা নট, আর এটা হচ্ছে আমাদের দুটোই কিন্তু আমাদের কমপ্লিমেন্ট। এটা তো আমরা এটা নটও কমপ্লিমেন্ট করছে, নট একটা পার্সোনাল অপারেটর হয়ে গেলে এটা হচ্ছে নট, মানে তোমরা গুলিয়ে ফেলতে পারো, তাহলে এখানে নটটা কেন মারলাম না, এটাকে আমরা অ্যাকচুয়ালি কমপ্লিমেন্ট অপারেটর বলি। তাহলে আলটিমেটলি আমাদের কি, অরের ওপর কমপ্লিমেন্ট যদি হয় তখন আমরা এটাকে
এ দিয়ে বলতে পারি। এটা আমরা নর্মালি আমরা ইউজ করি। এই হচ্ছে বেসিক আইডিয়া। তো এইখানে কি আমাদের 16খানা প্রশ্ন শেষ হয়ে গেল। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না, আর তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিডিওটা শেয়ার করো যারা এই পরীক্ষার জন্য বসতে চাইছে। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ এরপর আমাদের আরো ভালো ভালো এরকম এমসিকিউর প্রশ্নের আমাদের সেট অবভিয়াসলি আসবে। আর তোমরা এই ভিডিওর নোটসটা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, লিংক এই ভিডিও ডিসক্রিপশনে তোমাদের দেওয়া থাকবে। আর যদি কোনো ডাউটস থাকে কোনো প্রশ্নে, আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা করতে পারো। সবাই ভালো থাকো, আবার আমাদের পরের পার্টে দেখা হচ্ছে।